বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রিয়জন পর্বের প্রিয়জনের ২য় পর্বে কবিতার আসরে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মিরাজ হোসেন মুন, সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ। আজকে আমি যেমনটা আপনাদের কথা দিয়েছিলাম, আমার এই প্রোগ্রামটিতে আমি ১ম এ বলেছিলাম যে আমার সবথেকে পছন্দের যে মানুষরা এবং আমি আমার কর্মক্ষেত্রে আমার শিক্ষা জীবনে যে সকল পছন্দের মানুষ আসলে আমার জীবনে ছিল এবং যাদের সাহচর্য পেয়েছি এবং যাদের সহযোগিতা এবং যাদের পাশে থাকার ফলে আমার জীবনে চলার পথ সহজ হয়েছে এবং সেই কৃতজ্ঞতা স্বরূপ আমি সেই প্রিয়জনদের আজকের আমার এই প্রোগ্রামটিতে আমি সকলকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা ১ মিনিট সময় নিব। আমাদের মাঝে এর মধ্যে আমাদের অতিথি জয়েন করেছেন। আমি এর মধ্যে ১ মিনিট সময় নিব। এই ১ মিনিট সময়ের মধ্যে আমরা একটু লিঙ্কটা শেয়ার করে দিব এবং আমরা ২ মিনিটের মধ্যেই আমরা আপনাদের মধ্যে ফিরে আসছি। আমরা লিঙ্কটা শেয়ার করে দেব এর মধ্যে। স্যার আপনাকে আমি লিঙ্কটা দিচ্ছি ইনবক্সে। আমরা একটু সময় নেব, এর মধ্যে শুধু আমরা লিঙ্কটা শেয়ার করে দিই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এর মধ্যে সংযুক্ত হয়েছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি অনুষ্ঠানটি লাইভে চলে গিয়েছে এবং আমি আমার টাইমলাইনে শেয়ার করছি। এছাড়া আপনারা যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা এই প্রোগ্রামের লিঙ্কটি আপনারা আপনাদের প্রিয়জন, বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দিতে পারেন। আমি স্যার আপনাকে ইনবক্সে লিঙ্কটা দিয়েছি। স্যার। আমি আপনাকে ইনবক্সে লিঙ্কটা দিয়েছি স্যার। ঠিক আছে, ধন্যবাদ। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ দিয়ে আসলে আমি শেষ করতে পারবো না। যাক, এর মধ্যে আমাদের যারা সম্মানিত দর্শক মণ্ডলী আছেন তারা এর মধ্যে সংযুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি এবং আজকের প্রোগ্রামের আমার বিশেষ অতিথি এবং আমার প্রিয়জনের খুবই প্রিয় মুখ এবং আসলে যারা প্রিয় মুখ হয়, যারা প্রিয়জন হয়, তারা শুধুমাত্র বিশেষ কোনো ব্যক্তির হয় না, তারা আসলে সবার প্রিয় মুখ হয়। তিনি একাধারে, আমি যেমন বলছি তিনি আমার প্রিয় মুখ, একাধারে তিনি আসলে অত্র প্রতিষ্ঠান কিংবা অত্র এলাকা কিংবা তার যে শিক্ষা জীবন, তার যে কর্মজীবন, সেখানেও কিন্তু তিনি একজন প্রিয় মানুষ এবং কর্মচঞ্চল মানুষ। তো এই জন্য তার নামের সাথে কিন্তু তার কাজেরও অনেক মিল আছে। তিনি অত্যন্ত কর্মচঞ্চল এবং অত্যন্ত কর্মতৎপর একজন মানুষ। এবং আমি সংক্ষেপে তার পরিচয় যদি একটু দিই, তিনি মোহাম্মদ শিহাবুজ্জামান চঞ্চল। বর্তমানে তিনি সহকারী শিক্ষক হিসেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ সৈয়দপুরে ইংলিশ ভার্সনে কর্মরত আছেন। তিনি তার শিক্ষা জীবন শেষ করেছেন রংপুর কারমাইকেল কলেজ থেকে এবং শিক্ষা জীবনে তিনি বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে শিক্ষা সম্পৃক্ত যতগুলো বিষয় আছে সেই সকল বিষয়ের সাথে তিনি কিন্তু সংযুক্ত ছিলেন এবং সম্পৃক্ত ছিলেন। তিনি একাধারে বিতর্ক পরিষদের আমরা তার মুখেও তার সংক্ষিপ্ত কর্মজীবনের ছোট্ট ইতিহাস আমরা তার মুখে শুনবো। তবে তিনি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ সৈয়দপুরে জয়েন করার ফলে কিন্তু তিনি তার শিক্ষা জীবনে যে সকল বিষয়ের সাথে সম্পৃক্ত ছিলেন সেই বিষয়গুলো আমরা কিন্তু, বিশেষ করে আমি আমার ১.৫ বছর হলো আমি জয়েন করার পর থেকে কিন্তু আমি তাকে দেখেছি তিনি কতটা সুচারুভাবে এবং কতটা সুনিপুণভাবে তিনি সকল কাজের সাথে সম্পৃক্ত আছেন। তো আজকে বিশেষ যে প্রোগ্রামটি আমাদের কবিতার আসরে, মূলত এখানে তার মুনশিয়ানা বলবো কিনা জানি না, আসলে যেহেতু আমি বাংলার মানুষ নই, আমার শব্দের কিছু ঘাটতি আছে। তবে তার যে বেশ কিছু বিষয়ে মুনশিয়ানা আছে, সেটা আমরা হয়তো তার সাথে গল্প করলে, কথা বললে আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। তো চঞ্চল স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার ব্যস্ততম সময়, আমরা গতকাল টেলিকাস্ট ব্রডকাস্টের শিডিউল ছিল, আপনি ব্যস্ততম সময় থেকে আপনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন, এই জন্য প্রথমে কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি। স্যার, আপনি যদি, স্যার আমি আপনার সংক্ষিপ্ত একটা পরিচয় আমি দিয়েছি, আপনি স্যার আপনার মুখে স্যার আমরা যদি আপনার জীবনের একটু সংক্ষিপ্ত পরিচয় আমরা যদি শুনি স্যার। আসসালামু আলাইকুম স্যার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মিরাজ হোসাইন মুন স্যারকে। স্নেহভাজন মিরাজ স্যার, আমরা সবাই তাকে মুন স্যার বলে ডাকি। প্রযুক্তি জগতে একজন পারদর্শী লোক। অনেকদিন পর তিনি আবারও এই কবিতার রাজ্যে আমাদেরকে স্মরণ করে দিয়েছেন, বিশেষ করে আমাকে। এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার বর্তমান পরিচয়, আমি বর্তমানে পড়াই, অর্থাৎ আমি শিক্ষার্থীদের পড়াই, নিজেও পড়ি। কয়েক বছর আগে নিজেও পড়েছি, এখন আমি শিক্ষার্থীদের পড়াই। আমার পরিচয় হচ্ছে, আমি একজন শিক্ষক, বর্তমানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুরে কর্মরত আছি
বাংলা বিষয়ে পাঠদান করে থাকি স্কুল কলেজ উভয়ে। সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত আছি। আর যদি একটু পিছনের কথা বলি তাহলে আমার যেখান থেকে পথ চলা শুরু, বিশেষ করে সাহিত্য অঙ্গনে, সেটি হচ্ছে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ, যেখানে আমি বাংলা বিষয়ে অনার্স মাস্টার শেষ করেছি এবং সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, যেটির কথা না বললেই নয়, সেটা হচ্ছে বিতর্ক পরিষদ। যে বিতর্ক পরিষদের সঙ্গে সম্পৃক্ত থাকার সুবাদে আমার কবিতা আবৃত্তি, উপস্থাপনা, বিতর্ক, যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে সেগুলো শেখার সুযোগ হয়েছে। আর সে পর থেকেই যে পথ চলা শুরু, তো আজ অবধি চলছে শিক্ষার্থীদের বিভিন্ন সময়ে কবিতা আবৃত্তি শেখানো, বিতর্ক সঙ্গে বিতর্ক ক্লাবের সঙ্গে সম্পৃক্ত, এবং কবিতা পড়তে ভালো লাগে, উপস্থাপনা করতে ভালো লাগে, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ভালো লাগে। সেই সুবাদেই আহ শিক্ষকতা পেশার সঙ্গে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা সেই আগের থেকে ছিল, সেটি চলে আসছে। তো হাজারো ব্যস্ততার মাঝে, এই বৈশ্বিক করোনার মাঝে আমাদের যে চিত্ত বিনোদনের একটি ব্যবস্থা করা দরকার, সেটি মিরাজ হোসেন মুন স্যার করেছেন। এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ব্যস্ততার মাঝে তিনি নিজেও সময় বের করে যে কবিতার আসর, প্রিয়জন, আমাদেরকে প্রিয়জন মনে করেছেন, বিশেষ করে আমাকে প্রিয়জন মনে করেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই ছিল আমার প্রাথমিক আলোচনা। এরপরে মুন স্যার শুরু করলেই আমি আমার বাকি কথাগুলো শুরু করবো। ধন্যবাদ স্যার, স্যার। আমি 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 যদি একটু সংক্ষিপ্ত গল্পটা বলি, যে আমি যখন সবেমাত্র চাকরিতে মানে পরীক্ষা দিচ্ছি, তো পরীক্ষা দিতে হয় না যে কিছু মানুষের প্রতি কিন্তু কিছু ভালো লাগা কাজ করে, যে তাদের আগ্রহ, তাদের উদ্দীপনা, যে আমি কারো বাসায় ইনভাইটেশন বা কারো বাসায় দাওয়াত পেয়েছি, সে যদি আমাকে সাদরে গ্রহণ করে, তাহলে তার প্রতি কিন্তু ভালোবাসা, ভালো লাগা একটা অন্যরকম কাজ করে। তো আমি চঞ্চল স্যারকে আমি পেয়েছি আমার চাকরি জীবনের যেটা বলা হয় যে একদম শুরুর দিন থেকে। তো তার যে মেন্টরিং করার এবং তাকে তিনি যে আসলে সাপোর্ট দেওয়ার, তার যে মন মানসিকতা, সেটা কিন্তু আমি আসলে সেটার জন্য আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ। তবে তিনি যে আসলে এক্সট্রা অর্ডিনারি একজন মানুষ, তিনি যে আসলেই অন্যরকম মানুষ না, মানে সাধারণদের মধ্যে না, সেটা কিন্তু আমি সেদিনই বুঝতে পেরেছি। এবং আমি পরবর্তীতে জানতে পারি তিনি, আমি যদি তার অনেকগুলো ছোট 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 বড় হচ্ছে আপনার তার যে হচ্ছে কর্ম চঞ্চল যে জীবনের ইতিহাস, তার মধ্যে যদি বলি, তিনি চাকরিতে জয়েন করার সাথে সাথে তিনি সে বছরই কিন্তু শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে তিনি নমিনেটেড এবং পুরস্কৃত হয়েছেন। তো এরকম একজন মানুষকে দিয়ে আসলে কর্মজীবনের মেন্টরিং শুরু হওয়া, অর্থাৎ কর্মজীবন শুরু হওয়া, সেটা আমার মনে হয় যে সেটা আমার জন্য একটা বিশাল প্রাপ্য ছিল। এবং আজকে আমি খুবই কৃতজ্ঞ যে আমি এমন একজন মানুষকে আসলে আমি আমার আজকের প্রোগ্রামের অতিথি হিসেবে পেয়েছি। স্যার, আমি যদি একটু শুরু থেকে বলি, স্যার আপনার জন্মস্থান কোথায় স্যার? আপনার আপনার বেড়ে ওঠা, আপনার বড় হওয়া, এটা কোথায় স্যার? আহ আচ্ছা, আমার জন্মস্থান হচ্ছে নীলফামারী জেলায়, নীলফামারী জেলার ডিমলা থানা। এটা তিস্তা নদীর পাশেই। তো তিস্তা নদী থেকে আমাদের গ্রামটি আরো 5-6 কিলোমিটার দূরে। তবে একবারে নদীর কাছাকাছি না। তো এটা অনেকেই জানেন যে ডালিয়া তিস্তা ব্যারেজ যে জায়গাটি রয়েছে, সেখান থেকে পশ্চিমের দিকে আমাদের বাড়িটা। তো আমার ছোটবেলা, বিশেষ করে হাই স্কুল এবং প্রাইমারি স্কুলটা কেটেছে আমার গ্রামে, আমাদের নিচ এলাকায়। সেখান থেকে এরপরে কলেজ জীবন শুরু হয়, উচ্চ মাধ্যমিক শুরু হয়। আমি হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রি কলেজে পড়াশোনা করেছি। তারপরে অনার্স জীবন শুরু হয় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কারমাইকেল কলেজে। সেখান থেকে আহ, বাংলা সাহিত্যে সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ অর্জন করি। তারপরেই তো আমার কর্মজীবন শুরু। তো শৈশব স্মৃতির কথা মনে করলে হাই স্কুলের কথা বা স্কুল জীবনের কথা আমরা সবারই মনে পড়ে, যে স্মৃতিটার কথা আমরা সহজে ভুলতে পারি না। তো গ্রামে বেড়ে ওঠার সুবাদে গ্রামের মানুষদের সহজ সরল জীবনযাপন উপভোগ করতে করতে আমাদের মনটাও সবারই সহজ সরল হয়ে যায়। ধীরে ধীরে আমরা শহরে মানুষ হয়ে যাই। শহরের যাপিত জীবন, এই যান্ত্রিক কোলাহলের মধ্যে বেড়ে ওঠা, ফলে আমাদের মন কিন্তু একটু এক প্রকারে নিষ্পেষিত হয়ে হয়ে যায়। ফলে এই যে কবিতার মধ্যে আয়োজন সত্যি কিন্তু একটু চমৎকার বিষয়, আমাদের সত্যি বিনোদন দেয়। তো এ ছিল আমার বেড়ে ওঠা। আমার আহ তেমন কোনো তেমন কোনো ব্যতিক্রম কোনো স্মৃতি নেই। সাধারণভাবে মানুষ যেভাবে বেড়ে ওঠে, গ্রামের থেকে যেভাবে চলে আসা, পড়াশোনা করা, ধীরে ধীরে একটু বাইরের দিকে যাওয়া, একটু কলেজ বা ভার্সিটির দিকে ভর্তি হওয়া, তেমনটি হয়েছে। আর এবং ছোটবেলা থেকেই সাহিত্য জগতের দিকে একটু টান ছিল আমার।
যে আমি কবিতা আবৃত্তি করব বা উপস্থাপনা করব, বিতর্ক করব। রেডিও শুনতাম আমি প্রায়, এবং রেডিও শুনে শুনে একটু মনে হতো যে রেডিওতে ওরা কিভাবে উপস্থাপনা করছে, কিভাবে কবিতা পড়ছে। আমারও ইচ্ছা ছিল যে আমি এটা উপস্থাপনা করব, কবিতা আবৃত্তি করব। তো আমি বেশ কয়েকবার রংপুর বেতারে গিয়েছি, অনুষ্ঠানও করেছি। বিতর্ক পরিষদ এবং শাহ আলম স্যারের, আমাদের শ্রদ্ধেয় শাহ আলম স্যারের স্বরশৈলী ছিল, সেখান থেকে অনুষ্ঠান করেছি। ফলে কিছুটা হলেও আশা পূর্ণ হয়েছে রেডিও সেন্টারে যাওয়া, কবিতা আবৃত্তি করা। তো এভাবেই শুরু হয়েছে আমার চলার পথটা। আহ, বৃহত্তর পরিসরে বৃহত্তর পরিসরে সাহিত্য অঙ্গনে প্রবেশটা হয় আমার কারমাইকেল কলেজে। কারমাইকেল কলেজে আমার যে সংগঠন ছিল সেটির মধ্যে। জি। স্যার আমার একটা জিনিস মানে ব্যক্তিগতভাবে জানার ইচ্ছা যে স্যার গ্রামের সাথে সাহিত্য জীবনের কিন্তু যে সম্পর্কটা স্যার আর শহর জীবনের সাথে আপনি বেশ কিছু শব্দ বলেছেন, আমি সেখান থেকে আমার মাথায় আসলো ব্যাপারটা যে আসলে স্যার গ্রামের সাথে সহজ সরল জীবনের সাথে সাহিত্যের কি একটা গভীর সৌন্দর্য আছে কিনা স্যার, বা সে গভীর তো সম্পর্ক অবশ্যই, আছে কিনা? সাহিত্যের সঙ্গে তো গ্রামীণ জীবনের প্রত্যেকের সম্পর্ক হচ্ছে। তাছাড়া তো না হলে তো আমরা পল্লী সাহিত্য বলে জসীমউদ্দিনকে চিনতাম না, প্রকৃতির কবি জি বলে স্যার। জীবনানন্দ দাশকে আমি চিনতাম না। তো আমি নিজেও পড়ানোর সময় বিশেষ করে নবম দশম শ্রেণীর একটি পাঠই রয়েছে পল্লী সাহিত্য, পল্লী জননী কবিতা রয়েছে, যেখানে কি বলা হচ্ছে যে পল্লীর প্রত্যেক আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে আমাদের পল্লী সাহিত্যের বিভিন্ন উপাদানগুলো, যেগুলো হয়তোবা আমরা সন্ধানের অভাবে, আমরা গবেষণার অভাবে আমরা সেগুলো খুঁজে পাই না, কিংবা সেসব শিল্পীদের, গায়কদের, বাদকদের আমরা শহরে সাহিত্যের পাশাপাশি স্থান দিতে পারি না। আহ, আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো ভাবেই গ্রাম থেকে উঠে এসেছি, এবং আমরা কিন্তু গ্রাম থেকে সেই সাহিত্যগুলোর ছোঁয়া কোনো না কোনো ভাবে পেয়েছি। আমরা যাত্রাপালা বলি, আমরা পালাগান বলি, আমরা পুতুল নাচ বলি, এগুলো কিন্তু আমরা আমাদের সময় উপভোগ করেছি। এখন হয়তো বা আমরা এগুলো খুব কম দেখছি, আমরা পাচ্ছি না। আধুনিক যুগে প্রযুক্তির ছোঁয়ার মাধ্যমে আমরা মোবাইলে ছোট্ট একটা ডিভাইসের মাধ্যমে সবকিছু পাচ্ছি, কিন্তু এই যে অনাবিল জীবন, একটা সহজ সরল স্বাচ্ছন্দ্যময় জীবন, সেটি কিন্তু আমরা এখনকার ছেলেমেয়েরা কিন্তু পাচ্ছে না, যেটা আমরা পেয়েছি। তো সুতরাং সাহিত্য কিন্তু শুধুমাত্র শহরে সাহিত্য নয়, বৃহত্তর পরিসরে গ্রামীণ বৃহত্তর গ্রামীণ জীবনটা কিন্তু আমাদের সাহিত্যের অংশ। জসীমউদ্দিনের যে স্যার আমরা রাখালি বলি, বেদের মেয়ে জ্যোৎস্না বলি, এই প্রত্যেকটাই কিন্তু আমাদের গ্রামীণ জীবন থেকে উঠে আসা সাহিত্য। স্যার এই জন্য কি আমরা সমসাময়িক সময়ে আমরা বিখ্যাত মানুষদের পেয়েছি, দেখা যায় যে বিখ্যাত যে মানুষরা আমরা যাদেরকে স্মরণ করছি, যাদেরকে নিয়ে পড়াশোনা করছি, যাদের সাহিত্য নিয়ে আমরা এখন আমাদের যে শিক্ষা ব্যবস্থা চলছে, আমরা কিন্তু তাদেরকে সমসাময়িক একটা সময় পেয়েছি স্যার। কিন্তু বর্তমানে কি আসলে কি তাহলে এই গ্রামীণ জীবন থেকে বিচ্যুতির ফলেই কি আমাদের সাহিত্যের বিকাশ বন্ধ হয়ে যাচ্ছে, কিংবা আমরা আসলে সেরকম মনীষী বা সেরকম মনে রাখার মানুষ আমরা পাচ্ছি না? আপনার কি মনে হয় স্যার? একটু শুরু করি পেছন থেকে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের আম, তার একটা কবিতায় বলেছিলেন, এবার ফিরাও মোড়ে। তিনি কিন্তু শহর জীবনের যাতাকলে পিষ্ট হয়ে তিনি কিন্তু একটু বিরক্ত ভাব প্রকাশ করে, যখন শহরে মানুষ বিভিন্নভাবে দালানকোঠা তৈরি করছে, বন জঙ্গল ধ্বংস করছে, জঙ্গলগুলো উজাড় করে দিচ্ছে, তখন কিন্তু তিনি শহর ছেড়ে আবার কিন্তু গ্রামে যাওয়ার চেষ্টা করলেন। তখন কিন্তু তিনি বললেন, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু একসময় এই শহুরে জীবনে যাতাকলে পৃষ্ঠ হয়ে বাধ্য হয়ে কথাগুলো বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তিনি আর থাকতে পারেননি, আবারও কিন্তু তিনি সেই শহরের প্রেক্ষাপটে ফিরে এসেছেন, কবিতা লিখেছেন। তবে বর্তমান যুগে যে আমরা একবারেই সবাইকে শহরে বা শহরে সাহিত্যের উপাদান নিয়ে সাহিত্য সাধনা করতে দেখি, এমনটা নয়। অনেক কবি সাহিত্যিক রয়েছেন, অনেক বিখ্যাত ব্যক্তি রয়েছেন, যারা শহরে থাকলেও কিন্তু কোনো না কোনো সময় গ্রামে আসেন, গ্রামে ফিরে আসেন, গ্রামীণ পরিবেশে ফিরে আসেন, নদী, পাহাড়, পর্বত এগুলো ঘুরতে আসেন। সুতরাং কোনোভাবেই কিন্তু আমরা শুধুমাত্র শহরে অবস্থান করে শহরে সাহিত্যকে নিয়ে আমরা পড়ে থাকতে পারি না। বিভিন্ন ভাবেই তারা কিন্তু আবার সাহিত্য থেকে ফিরে আসেন। তবে প্রযুক্তির ছোঁয়ার কারণে কিন্তু আমরা সেই পিছনে ফিরে তাকানো, শিকড়ের সন্ধান, এটি আমরা খুব কম করছি, যেটা আমরা খুবই বর্তমান সময় আমরা অনুভব করছি। জি স্যার। স্যার আমার মনে হয় যে আমাদের আধুনিকতা ছোঁয়ার ফলে হয়তো আমাদের আরো বেশি সাহিত্যের বিকাশটা আরো বেশি হওয়া দরকার ছিল যেখানে বর্তমান সময়ে, সেখানে আমরা কিন্তু স্যার বর্তমান সময় থেকে আমার মনে হয় যে পূর্বের যে সাহিত্য চর্চা সেগুলোই কিন্তু আমরা দেখি যে অত্যন্ত বেশি। এটা হতে পারে কি যে স্যার যে সাহিত্যের প্রতি অনীহা বা এটা কি স্যার আপনার পরিলক্ষিত হয় বলে আপনার মনে হয় স্যার? আপনি তো যেহেতু সাহিত্য জগৎ থেকে উঠে আসা, তো আপনার কি মনে হয় কি যে স্যার যে আমাদের সাহিত্যের প্রতি একটা অনীহা সৃষ্টি হয়েছে, কিংবা আমরা আসলে বেশি এখন আর বেশি কর্মমুখী বা
আহ, যেটা হচ্ছে আমাদের বাস্তব জীবনের সাথে খুব বেশি চলে, নগর জীবনের সাথে, এমন বিষয়গুলোর সাথে সম্পৃক্ত হচ্ছে কিনা স্যার? সময়ের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু মানুষ ছুটে চলবে, এটাই হচ্ছে মানুষের ধর্ম, সময়ের সঙ্গে ছুটে চলা। তো বর্তমান যে কর্মব্যস্ত জীবন মানুষের সঙ্গে, এর সঙ্গে প্রযুক্তি এবং বিজ্ঞানের অবশ্যই সম্পর্ক রয়েছে। তবে আমি এটা কখনো অস্বীকার করব না যে সাহিত্য জগৎ থেকে আমরা বিমুখ হচ্ছি, অবশ্যই নয়। আমরা হয়তো আগে আহ একটা টেক্সট বই পড়তাম, প্রিন্টেড কপি পড়তাম, এখন হয়তো সেভাবে পড়ছি না, আমরা ইবুক পড়ছি, পিডিএফ ফাইল পড়ছি। এটা কিন্তু এভাবে কিন্তু সাহিত্য চর্চাটা হচ্ছে। আমরা হয়তোবা আহ লন্ডনের কোনো একটা লাইব্রেরির বই আমরা সরাসরি টেক্সট বই পড়তে পারতাম না, এখন হয়তো আমরা পড়তে পারছি। অনলাইনে আমরা বই অর্ডার করতে পারছি, বইমেলার সেই বইগুলো ঢাকা না গিয়েও কিন্তু আমরা অনলাইনে কিনতে পারছি। সুতরাং সাহিত্য চর্চা যে হচ্ছে না এমনটা নয়, তবে বরঞ্চ এটি যে বিকাশটা বেশি বৃহত্তর, হচ্ছে। হ্যাঁ বিকাশ হচ্ছে, আমরা প্রযুক্তির বদলতে এটা বিকাশিত করার সুযোগ পাচ্ছি। তবে যে কলবলে হওয়া দরকার, যে পরিসরে হওয়া দরকার সেটি হচ্ছে না। আমাদের কাছে অনেক প্রযুক্তি থাকা সত্ত্বেও আমরা সেটি ব্যবহার করতে পারছি না। তো সাহিত্য চর্চার কিন্তু বিভিন্ন উপাদান আমাদের হাতের কাছে আছে। আমাদের এখন ল্যাপটপ বলি, আমরা পিসি বলি, কম্পিউটার বলি, আমাদের মোবাইল ফোন বলি, যে কোনো মাধ্যমে কিন্তু আমরা সাহিত্য চর্চার সেই উপাদানগুলো আমরা প্রকাশিত করতে পারি। সুতরাং আমাদের মানসিকতার অভাবের কারণে সেটি হচ্ছে না। আমি এটাই বলবো যে আমাদের বর্তমান কর্মব্যস্ততা এবং আমাদের মানসিকতার কারণে আমাদের সাহিত্য চর্চার দিকে আমরা অনেকে ঝুঁকে পড়ছি না, আমার মনে হয় স্যার এটা ব্যক্তিগত। আমারও ব্যক্তিগতভাবে স্যার আমিও এটা ফিল করি যে স্যার আমাদের এখন যেহেতু প্রকাশনার অনেক সুযোগ রয়েছে, এখন দেখা গেছে যে যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করছি তারা নিজেরা এক একজন প্রকাশক এখন। তো আমার মনে হয় যে আগের থেকে, আগে যে কবি সাহিত্যিকরা আছেন তাদেরকে কিন্তু পরিশ্রম করতে হতো, তাদেরকে আসলে এটা প্রকাশনা নিয়ে অনেক জটিলতা তৈরি হতো। আমার মনে হয় এখন কিন্তু একটা মানুষই, যেমন আপনি স্যার সাহিত্য চর্চার সাথে সম্পৃক্ত, আপনি কিন্তু একাই অনেকগুলো জিনিস ডিল করতে পারছেন। তো এই জিনিসটার কিন্তু একটা ব্যাপক একটা কিন্তু পার্থক্য কিংবা একটা গ্যাপ কিন্তু মনে হয় যে মানসিকতার জন্য, আপনি যেটা বললেন যে আমাদের মানসিকতাই দায়ী, যে প্রযুক্তি থাকার সত্ত্বেও, সকল সুযোগ সুবিধা থাকার সত্ত্বেও আমরা কিন্তু হয়তো দূরত্ব আমাদের তৈরি হয়ে গেছে। স্যার আমরা আলোচনা অবশ্যই কন্টিনিউ করবো স্যার। এর মাঝখানে স্যার আমি আজকে যেহেতু আমাদের প্রোগ্রামের নাম রেখেছি আসলে কবিতার আসর, আমি চাইবো স্যার যে আপনি আপনার পছন্দের কবিতাগুলো আছে, আমরা যেটা আমি কোনো স্পেসিফিক কবিতা রাখিনি, আজকে মূলত আপনার পছন্দের যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলোই শুনবো স্যার। আপনার খুব পছন্দের কবিতা দিয়ে যদি আজকে আমাদের কবিতার আসর আপনি শুরু করতেন স্যার। আচ্ছা, আমার খুব একটা প্রিয় কবিতা, আমি যে কবিতা, আর প্রথমে বলে নিই, আমার একটা ব্যর্থতার কথা, সেটা হচ্ছে যে আমি অনেক কবিতা আবৃত্তি করেছি, আবৃত্তি করাই, এখনো শিখাই। তবে একটা বিষয় আমার ব্যর্থতা রয়েছে, সেটা হচ্ছে কবিতাগুলো আমি পুরোপুরি মুখস্থ করতে পারিনি। মানে পুরোপুরি কবিতাটা মুখস্থ হয় না বা করা হয় না, এটা হতে পারে। তবে আমি চেষ্টা করব কবিতাগুলো একটু আহ দেখে অথবা না দেখে পড়ার চেষ্টা করব। তবে আমার যে অবশ্যই প্রিয় স্যার। কবিতাটি, সেটি আপনারা হয়তো বা জানেন যে আমাদের মিরাজ হোসেন মুন স্যারের বাসা হচ্ছে দিনাজপুরের বীরগঞ্জে। আমি যে প্রথমে কবিতাটা আবৃত্তি করবো সেখানে দিনাজপুরের কথা উল্লেখ আছে। আমি সেটা দিয়ে শুরু করছি। আলহামদুলিল্লাহ। আমার একটা খুব জি প্রিয় স্যার। একটা কবিতা, রফিক আজাদের প্রতীক্ষা। আমি চেষ্টা করছি সবাইকে প্রথমে আমার এই প্রিয় কবিতাটি শোনার জন্য। ধন্যবাদ স্যার। আপনি শুরু করুন স্যার। এমন অনেক দিন গেছে, আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি। হেমন্তে পাতা ঝরার শব্দ শুনবো বলে নিঃশব্দে বনভূমির নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে, কোনো বন্ধুর জন্যে কিংবা অন্য অনেকের জন্যে, হয়তোবা ভবিষ্যতে অপেক্ষা করব। এমন অনেক দিনই তো গেছে, কারো অপেক্ষায় বাড়ি বসে আছি। হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো, একসঙ্গে বেরোবো। এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘোরের মধ্যে গঙ্গানির মতো উচ্চারণ করেছিল, বাড়ি থেকেও ভোরবেলা তোমাকে তুলেই নিব। হয়তোবা ওর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলো। আমি অপেক্ষায় থেকেছি। যুদ্ধের অনেক আগেই একবার আমার প্রিয় বন্ধু আলোক মিত্র ঠাট্টা করে বলেছিল, জীবনে তো কিছুই দেখলি না, নজ্জপিঠ পানশালা ছাড়া, চল তোকে দিনাজপুরে নিয়ে যাব। কান্তজির মন্দির ও রামসাগর দেখবি, বিরাট গোলাকার মস্ত চাঁদ, মস্ত খোলা আকাশ দেখবি, পলাও আধিয়ারদের জীবন দেখবি। গল্প টল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়ে যেতেও পারিস, তৈরি থাকিস, আমি আসবো। আমি অপেক্ষায় থেকেছি। আমি বন্ধু, পরিচিত জন, এমনকি শত্রুর জন্যও অপেক্ষায় থেকেছি। বন্ধুর মধুর হাসি আর শত্রুর শরীর জন্য অপেক্ষায় থেকেছি। কিন্তু তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো না, প্রতীক্ষা করব।
প্রতীক্ষা শব্দটি আমি শুধু তোমারই জন্য যত্নে বুকের তোরঙ্গে তুলে রাখলাম। অভিধানে না শব্দ দুটি তেমন কোনো আলাদা মানে নেই, কিন্তু আমরা দুজন জানি ওই শব্দ দুটোর মধ্যে অনেক পার্থক্য। অপেক্ষা একটি দরকারি শব্দ, আর পড়ে দোতনাহীন ব্যঞ্জনাবিহীন অনেকের প্রয়োজন মেটায়। প্রতীক্ষায় আমাদের ব্যবহার্য সঠিক শব্দ, অনুমান অপর শব্দটা আমাদের ব্যবহারের অযোগ্য। আমরা কি একে অপরের জন্য প্রতীক্ষা করব না? আমি তোমার জন্যে পথপ্রান্তে অশ্বথের মতো দাঁড়িয়ে থাকবো, ওই বৃক্ষ অনন্তকাল ধরে যজ্ঞ প্রতীকের জন্য প্রতীক্ষমান। আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো, আমি ঠায় দাঁড়িয়ে থাকবো অনর বিশ্বাসে। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে, আমার প্রতীক্ষা তবু ফুরাবে না। ধন্যবাদ। অসম্ভব সুন্দর স্যার, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর স্যার। আমি আসলে আপনার কথা শুনতে পারি। আসলে, অসাধারণ ছিল আবৃত্তি। আমি আসলে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম যে আসলে কবিতার স্যার, দেখেন কয়েকটা লাইন, এই লাইনটাই কিন্তু আমি যখন পড়বো আমার মুখে একরকম হচ্ছে, আমি এটা বর্ণনা করে বলবো, কিন্তু এই একই জিনিস আপনার মুখে যখন যাচ্ছে, একজন আবৃত্তিকারের মুখে যাচ্ছে, কিংবা যিনি সাহিত্য সাধনা করছেন তিনি যখন পড়ছেন, তখন কি সুন্দর সাহিত্যের রস আস্বাদন করতে করতে, শব্দের খেলা করতে করতে সে কি সুন্দর করে পড়ছেন। আসলে স্যার, আমার মনে হয় যারা দর্শক শ্রোতা আছেন, আমাদের অনেকেই দেখছেন এখন, তারা আসলেই, আমার মনে হয় যে তারাও অনেক লাকি এবং আমি অনেক লাকি যে আমরা আসলে এরকম লাইভ একটি প্রোগ্রামে এত চমৎকার করে আমরা আসলে স্যার আজকের এই প্রোগ্রামটি উপভোগ করতে পারছি। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আমি একটা জিনিস জানতে চাচ্ছি স্যার, যে আসলে স্যার সাহিত্য সাধনার ব্যাপারটা স্যার, এটা কি এমন যে আমি বাংলায় পড়েছি এজন্য আমি শুধু সাহিত্য সাধনা করব, বা আমি অতীত ইতিহাস কিন্তু এমনটা বলে না স্যার। কিন্তু এখন বর্তমানে মানসিকতা কিন্তু একটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে যে তুমি অমুক সাবজেক্টে পড়ো, তুমি অমুক করো, তুমি কেন সাহিত্যের সাথে আছো, তুমি কেন কাজটা করছো না। কিন্তু আমরা কিন্তু অতীতে দেখছি স্যার যে ইঞ্জিনিয়ার মানুষরা কিন্তু এসে দেখা গেছে সাহিত্য সাধনার সাথে সম্পৃক্ত হয়েছে। আবার দেখা গেছে এমন না যে যিনি বাংলায় পাশ করেছেন তিনি শুধু বাংলা নিয়ে পড়েছিলেন, তারা দেখা গেছেন যে প্রশাসনিক জগতে তারা চলে গিয়েছেন। তো এই ব্যাপারটাকে স্যার আপনি কিভাবে দেখছেন স্যার? এটা কি আসলে মন মানসিকতার সমস্যা এটাও, নাকি অন্য কোনো বিষয় আছে? না, শুধু বাংলায় পড়লে বা সাহিত্য বিষয় নিয়ে পড়াশোনা করলে যে একবারে সাহিত্য চর্চা করতে হবে এমনটা নয়। আবার অন্যরা সাহিত্য চর্চা করতে পারবে না এমনটাও নয়। তাহলে তো আর মোহাম্মদ জাফর ইকবাল তো আর সাহিত্য চর্চা করতেন না, তিনি কিন্তু জি স্যার। বিজ্ঞানের শিক্ষক। তো জি স্যার। এবং হুমায়ুন আহমেদের কথাও আমরা বলতে পারি। দেখা যাচ্ছে যে তারা তেনারা কি বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করে, ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করে কিন্তু সাহিত্য চর্চা করছেন। সাহিত্য চর্চা কিন্তু শুধু যে সাহিত্য বিষয়ে পাঠদান করা বা পড়াশোনা করার পরেও যে সাহিত্য চর্চা করতে হবে এমনটা নয়। যে কোনো ব্যক্তি এটা করতে পারেন, যে কোনো পর্যায়ের ব্যক্তি করতে পারে। এটা রুচির উপর, পছন্দের উপর নির্ভর করে। আমরা যদি চিন্তা করি আরজ আলী মাতব্বরের কথা, আরজ আলী মাতব্বর কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েননি, কোনো কলেজে পড়েননি, একজন গ্রামের সাধারণ ব্যক্তি। তিনি কিভাবে সাহিত্য চর্চা করলেন? তিনি কিন্তু আহ অনেক বই পড়তেন, লাইব্রেরিতে যেতেন, এই পড়ার মাধ্যমে কিন্তু হয়েছেন। আসলে সাহিত্য চর্চা যতটা হচ্ছে যে স্বেচ্ছায় কিছু করা, স্বেচ্ছায় কিছু করা এবং স্বপ্রণোদিত হয়ে কিছু করা। আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা চিন্তা করি, কাজী নজরুল ইসলামের কথা চিন্তা করি, তেনারা কিন্তু হাই স্কুলে গণ্ডিও পেরোননি। তারা কিভাবে সাহিত্য চর্চা করলেন? সুতরাং এটি কিন্তু আমরা যে কোনো পর্যায় থেকে সাহিত্য চর্চা করতে পারি, যে কোনো পর্যায় থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো অঞ্চলে থেকে কিন্তু আমরা করতে পারি। সুতরাং এটার জন্য কোনো ধরা বাঁধার কোনো নিয়ম নেই, কোনো বাউন্ডারি নেই, কোনো সীমারেখা নেই। আমরা যে কোনো জায়গা থেকে সাহিত্য চর্চাটা করতে পারি। স্যার, আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে স্যার যে আমরা যেমন আগে আমাদের কিন্তু সাহিত্যটা কিন্তু আত্মিক একটা বিনোদনের একটা বড় উৎস। আমরা নিজেদের নিজেদের বিনোদনের জন্য তো করি না স্যার, যে আমার পছন্দ ভালো লাগা জি, থেকে আমি একটা কবিতা অবশ্যই। লিখছি, একটা গল্প লিখছি। তো এই যে আত্মিক বিনোদন কিংবা আমার নিজের বিনোদন কিংবা সকলের বিনোদনের একটা বড় উৎস কিন্তু আগে ছিল এই সাহিত্য জগৎ। তার মানে দেখা গেছে যে আগের যে সাহিত্যিকরা ছিলেন বা কবিরা ছিলেন, তারা এটা থেকে তারা অনেক ক্ষেত্রে হয়তো লাভবান হয়েছেন, সেটা মানসিক ভাবে এবং আর্থিক ভাবে। তো এখন কিন্তু সেইভাবে বিকশিত হওয়ার সুযোগটা কি স্যার আছে কিনা স্যার? যেহেতু এখন বিনোদনের অনেক মাধ্যম হয়ে গেছে, মানুষকে বিভিন্ন দিকে স্ক্যাটার হয়ে যাচ্ছে, মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিনা স্যার? বা সেভাবে আসলে আগে যেমন আমরা একমুখী বা শুধুমাত্র সাহিত্য চর্চার উপরেই মনোনিবেশ করতাম,
এখন কি সেই সুযোগটা আছে কিনা স্যার? বা আগের মতো আমি যেটা বলতে চাচ্ছি যে আগের মতো সাহিত্যিকরা এখন কি আসলে তারা সম্মানিত বা তারা আসলে কোনোভাবে সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা স্যার? আচ্ছা, এই বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম যে এখন সাহিত্য চর্চার মাধ্যমগুলো অনেক হয়ে গেছে। অনেক মাধ্যমে মানুষ সাহিত্য চর্চা করছে, অথবা সাহিত্য চর্চা করার অনেকগুলো মাধ্যম সৃষ্টি হয়েছে। তো এর ফলে এর কিন্তু নেগেটিভ পজিটিভ দুটা দিকেই রয়েছে, ইতিবাচক দিক, নেতিবাচক দিক রয়েছে। যেমন এখন ইচ্ছা করলে কিন্তু সবাই ফেসবুক লাইভ করতে পারছে, আমাদের মতো এরকম করে লাইভ করতে পারছে, কিংবা যে কোনো জায়গায় প্রোগ্রামগুলো সরাসরি প্রচার করতে পারছে, লাইভ করতে পারছে। এর ফলে কিন্তু আমরা সবাই জানতে পারছি এবং একে অপরের সঙ্গে পরিচিত করতে পারছি। আবার এর কিন্তু একটু খারাপ দিকও রয়েছে। দেখা যায় যে সাহিত্য কিন্তু একটা সাধনার বিষয়, এবং সাহিত্য নিয়ে আমরা কিন্তু যেমন তেমন ভাবে আমরা কথা বলতে পারি না, যেমন তেমন ভাবে আমরা এটাকে উপস্থাপনও করতে পারি না। এটা গুণগত মান অবশ্যই আমাদের বজায় রাখা একটা, উচিত। হ্যাঁ, গুণগত মান, যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, যে গুণগত মান এটা বজায় রাখতে হবে। যে এটা ঠিক যে আমরা একটা কবিতা লিখলাম, কবিতাটা লিখে আমরা পোস্ট করলাম ফেসবুকে, বা আমরা কোনো একটা মাধ্যমে প্রকাশ করলাম, যে এটা যে একবারে আমাদের সাহিত্যের পর্যায়ে পড়লে, এমনটি কিন্তু নয়। ফলে দেখা যাচ্ছে যে এই এত কিছুর ভিড়ে কিন্তু আমাদের যারা আসল সাহিত্যিক তারা কিন্তু সত্যি হারিয়ে যান। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই সততার পরিচয় দিতে হবে, আমাদের নৈতিকতার পরিচয় দিতে হবে, আমাদের সাহিত্য চর্চা করতে গেলে যে কিছু গুণাগুণ থাকা দরকার, কিছু বৈশিষ্ট্য থাকা দরকার, সেই বৈশিষ্ট্যগুলো মেনটেন করে আমাদের সাহিত্য চর্চা, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, এগুলো আমরা রচনা করব, যারা রচনা করেন, যারা লেখেন, যারা, তাদের সেই বিষয়টিকে আমাদের মাথায় রাখা দরকার। দেখা যাচ্ছে যে 2 দিন 3 দিনে একটা বই লিখে ফেলেন, লিখে তিনি বইমেলায় বইটা প্রকাশ করলেন। আসলে বইটি কতটুকু ওকে। মানসম্পন্ন হলো, গুণ সম্পন্ন হলো, এটি কিন্তু তখন দেখলেন না। তিনি দেখলেন কি, বাজারের চাহিদার দিক থেকে এবং সস্তা বিনোদনের দিক থেকে কিন্তু আমাদের যাওয়া যাবে না। আমরা যদি আমাদের শিকড়কে ভুলে যাই, সস্তা বিনোদনের দিকে যাই, তাহলে কিন্তু আমরা আমাদের শিকড়কে ভুলে যাব, আমাদের ঐতিহ্যকে ভুলে যাব। তাহলে আমাদের কিন্তু ঐতিহ্যকে ভুলে যাওয়া যাবে না, আমাদের সাহিত্যের যে মূল ভিত্তি সেটি ধরে রাখতে হবে। তবে আমরা এই প্রযুক্তিকে, বিজ্ঞানকে মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি, মাধ্যম হিসেবে ব্যবহার করে এটা আমরা প্রচার প্রসারণা করতে পারি। তো এই যে গুণগত মান বজায় রাখা। হ্যাঁ, গুণগত মান বজায় রেখে আমরা জি এটা স্যার। করতে পারি। সুতরাং তখন আমরা আর এই যে প্রযুক্তির খারাপ দিকটা ব্যবহার করে আমরা সংস্কৃতিকে খারাপ দিকে নিয়ে যাওয়ার চেষ্টাটা থাকবে না। স্যার খুবই চমৎকার হুম। একটা কথা বলছেন। আমি আসলে এটাই জানতে চাচ্ছিলাম যে আসলে দেখা গেছে যে সবার কাছে সবকিছু এভেলেবেল হওয়ার জন্য গুণগত মানটা ঠিক থাকছে না। যার ফলে কিন্তু প্রকৃত যারা যারা আসলে উৎকর্ষ, যাদের মধ্যে যে উৎকর্ষ বা যেটাকে আমরা বলি যে উত্তম যারা সাহিত্যিক বা যারা আসলে ভালো সাহিত্যিক, তাদের লেখাগুলো কিন্তু আমাদের কাছে পৌঁছাচ্ছে না। সেটা হতে পারে যে আমরা বিরক্ত হয়ে যাচ্ছি, যে আমরা যেমন তেমন লেখা, যেমন তেমন কবিতা বা গল্প, এগুলো দেখে দেখে আসলে যে যারা আসলে সত্যিকার অর্থে ভালো বা যারা আসলে পটেনশিয়াল, তাদেরকে হয়তো আমরা আমাদের আমাদের মাঝখানে নিয়ে আসতে পারছি না। স্যার আমার মনে হয় আমরা দ্বিতীয় আরেকটি আপনার স্যার এটি পছন্দেরও, আপনার অবশ্যই পছন্দের সব কবিতা। আমি কোন লিস্ট করিনি আমার ব্যক্তিগত, যেহেতু আমার আপনি প্রিয়জন, আপনার প্রিয় জিনিস আমাদের অবশ্যই ভালো লাগবে। এটা নিয়ে স্যার আমি আপনার কাছে দ্বিতীয় কবিতা আপনার শোনার জন্য রিকোয়েস্ট করছি। আপনার পছন্দের যদি দ্বিতীয় কোনো কবিতা আপনি আবৃত্তি করতেন স্যার। জি, আমি অবশ্যই করবো আরতি। আমি একটু কবিতাটা বের করে নিচ্ছি। হ্যাঁ। অবশ্যই স্যার। শুধু দর্শক মন্ডলী, আপনারা দেখছেন প্রিয়জনের দ্বিতীয় পর্ব। আমি আসলে কৃতজ্ঞ যে অসংখ্য মানুষ, কালকে আমি যখন লাইভ প্রোগ্রামটা ব্যস্ততার জন্য, স্যার আসলে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, যার জন্য স্যারের আসলে সময় হচ্ছিল না। আর আমারও টেকনিক্যাল একটা সমস্যার জন্য আমরা প্রোগ্রামটি পিছাতে বাধ্য হই। তো আমার কাছে ফোন আসছিল একের পর এক, কি ব্যাপার স্যার, আপনার প্রোগ্রাম কোথায় স্যার, আপনার প্রোগ্রামের জন্য আমরা অপেক্ষা করছি, 2 দিন থেকে অপেক্ষা করছি, আমরা আসলে আবৃত্তি শুনবো। আমি এটা অবাক হয়েছে, আমি এখানেই আমার ভালো লাগাটা কাজ করলো, যে আসলে আমরা যে যেটাকে নিয়ে চিন্তিত, আমরা সাহিত্যের বিকাশ নিয়ে চিন্তিত, আমরা হচ্ছে বর্তমান বাংলা সাহিত্যের যে একটা আবৃত্তি, যে একটা এত সুন্দর একটা ক্ষেত্র, এত সুন্দর একটা বিষয়, এই বিষয়টাকে যে আমরা এখনো ভালোবাসি কিছু মানুষ, আম, যারা এই জিনিসটাকে লালন করে অন্তরের মধ্যে, তারা যে এই ব্যাপারটা খোঁজ খবর নেন বা তারা এটাকে ভালোবাসেন, এটা কিন্তু আমি সত্যিকার অর্থে আমি কালকে প্রমাণ করেছি। আমাকে রাত 11টার সময় হয়েছে যে স্যার আমি তো লাইভ প্রোগ্রামটা দেখতে পারিনি, আপনার ভিডিওটা কোথায়, আমি ভিডিওটা, লিঙ্কটা একটু আমাকে পাঠায় দেন। তো আমি একটু বিব্রত হয়েছি, আবার মনে মনে খুশি হয়েছি যে যাক, এই যে সাহিত্য যে মানুষ যে আসলে ভালোবাসে, আমরা যে আসলে আবৃত্তিকে পছন্দ করি, আমরা শুধু আবৃত্তি না, সাহিত্যে সম্পৃক্ত যে বিষয়গুলো, এগুলো যে আমরা পছন্দ করি, আমি স্যারকে অনুরোধ করবো, স্যার কিন্তু একটা জিনিস
এখনো বলেননি, আমি বলে দিই। স্যার কিন্তু বিতর্ক পরিষদ, কারমাইকেলের যে বিতর্ক পরিষদ, সেটার কিন্তু একজন অ্যাক্টিভ মেম্বার ছিলেন। তিনি শুধুমাত্র কারমাইকেল কলেজ না, তিনি তার শিক্ষা জীবন শেষ করে এসে যখন তিনি যখন এখন পড়াচ্ছেন, তিনি কিন্তু আমাদের বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানও বিতর্ক সবার সাথে, অর্থাৎ যতগুলো বিতর্ক কার্যক্রম আছে সেগুলোতে কিন্তু ক্রমাগতভাবে তিনি কিন্তু মেন্টরিং করে যাচ্ছেন। তিনি সেখানে শিখিয়ে যাচ্ছেন বা সন্তানদের, আমাদের শিক্ষার্থীদের, এবং তিনি কিন্তু সব দিক থেকেই সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন। তার লব্ধ জ্ঞান থেকে তিনি যে জ্ঞান অর্জন করেছেন এবং তিনি যে সকল বিষয় নিয়ে অভিজ্ঞতা লাভ করেছেন, সেগুলো তিনি এখন কিন্তু সকলের মাঝে কিন্তু সেই বিষয়গুলো নিয়ে তিনি বোঝানোর চেষ্টা করছেন। তো আমি অনুরোধ করব যে স্যার, আমরা একটা বিতর্ক আয়োজন, আমরা কিন্তু লাইভ একটা প্রোগ্রামের মাধ্যমে খুবই খুবই অল্প কিছু পার্টিসিপেন্ট নিয়ে আমরা কিন্তু লাইভ একটা উপস্থিত বক্তৃতা কিংবা বিতর্ক পরিষদ আয়োজন করব, এবং আমি অনুরোধ করবো স্যার এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন। আহ তো স্যারকে অসংখ্য না, ধন্যবাদ। এটা করা যায়, এটা করা যায়। বিতর্ক, আম, এখন যে বিতর্কগুলো হচ্ছে, প্রতিযোগিতাগুলো হচ্ছে, চ্যাম্পিয়নশিপ হচ্ছে, সেটা কিন্তু এখন লাইভে হচ্ছে, অনলাইন ভিত্তিক হচ্ছে, অনলাইন প্ল্যাটফর্মে, জুমের মাধ্যমে, স্ট্রিমিয়ার্ডের মাধ্যমে প্রচার করা হচ্ছে। আমি বেশ কয়েকটিতে ছিলাম বিচারক হিসাবে। এখন আমরা দেখেছি এই স্যার। বৈশ্বিক করোনার কারণে কিন্তু বাধ্য হয়ে আমাদেরকে যে সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা অনলাইন প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করতে হচ্ছে। তো আবার একটা রোমান্টিক কবিতা করব, খুব ছোট্ট একটা কবিতা, এরপরে আমি অন্য একটা অবশ্যই স্যার। কবিতার দিকে যাব। অবশ্যই স্যার। এই কবিতাটিও রফিক আজাদের লেখা কবিতা। আহ ভালোবাসার সংজ্ঞা, আসলে ভালোবাসা কাকে বলে এটি সংজ্ঞায় ছোট্ট একটা কবিতা। এই কবিতা যেগুলো আমি আবৃত্তি করছি, এগুলো আমরা প্রত্যেকটা কবিতায় আমি ছাত্র জীবনে, অর্থাৎ বিতর্ক পরিষদ থাকাকালীন সময় আমরা আবৃত্তি করতাম এবং বিভিন্ন কম্পিটিশন গুলোতে অংশগ্রহণ করতাম এই কবিতাগুলোতে। আমি এবার পড়ার চেষ্টা করছি। ভালোবাসার সংজ্ঞা, রফিক আজাদ। ভালোবাসা মানে দুজনের পাগলামি, পরস্পরকে হৃদয়ের কাছে টানা। ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেওয়া, বিরহ বালতি খালি পায়ে হাঁটাহাঁটি। ভালোবাসা মানে একে অপরের প্রতি খুব করে ঝুঁকে থাকা। ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টির একটানা ভিতরে বাহিরে দুজনের হেঁটে যাওয়া। ভালোবাসা মানে ঠান্ডা কফির পেয়ালার সামনে অবিরাল কথা বলা। ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়া কথার পরেও মুখোমুখি বসে থাকা। ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে সাহিত্যের এই যে স্যার, আরেকটা আরেকটা মজার দিক, এটা আমি উপলব্ধি করি যে দেখেন, সেই সাহিত্যের মধ্যেও কিন্তু ভালো লাগা মন্দ লাগা ব্যাপারটা না, সাহিত্য শুধুমাত্র একটা নিয়ে বিকশিত হচ্ছে। এখানেও কিন্তু ব্যস্ততা আছে, এখানেও কিন্তু স্যার রোমান্টিকতা আছে, এখানেও কিন্তু দুঃখ আছে, এখানেও সুখের অনুভূতি আছে। তাহলে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি কিন্তু আমাদের প্রোগ্রামটা আসলেই অসংখ্য মানুষের কাছে এখন পৌঁছে গিয়েছে, এবং সবাই কিন্তু প্রোগ্রামটি দেখছে, এবং সকলেই আপনার 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 যারা পছন্দের মানুষ আছে, আমার যারা পছন্দের মানুষ আছে, তারা কিন্তু কমেন্ট করছে, আমি দেখতে পাচ্ছি। অনেকে লিখেছেন অসাধারণ, অনেকে লাভ রিয়েক্ট দিয়েছেন, অনেকেই ভালো বলেছেন, এবং প্রোগ্রামটি চালিয়ে যাওয়ার জন্য আপনাকে সহ সকলকেই আসলে উৎসাহ দিচ্ছেন। তো আমি আসলেই ব্যক্তিগতভাবে আপনাকে আসলে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আপনার ব্যস্ততা, আমি জানি আপনি অনেক ব্যস্ত আছেন স্যার, তারপরেও আপনার এই ব্যস্ততার মুহূর্ত থেকে আমাদেরকে আপনি একটু সময় বের করে দিয়েছেন, এই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি স্যার আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই যে স্যার, যে আহ, আমাদের কিন্তু স্যার, যেমন আমি যদি আমার শিক্ষা জীবনের কথা যদি বলি স্যার, যে আমাদের সময় যে সাহিত্য চর্চার যে বিষয়টা ছিল স্যার, সেটা কিন্তু একদম ব্যক্তি কেন্দ্রিক ছিল। দেখা গেছে যে যে সকল শিক্ষার্থীরা শুধুমাত্র আগ্রহ পোষণ করে, তারাই শুধুমাত্র সেই কাজগুলোর সাথে সম্পৃক্ত হয়। তো এভাবেই মূলত আসলে রুচি থেকে বা পছন্দ থেকেই জিনিসগুলো যদিও হয় স্যার, তবুও স্যার সাহিত্য চর্চার বিকাশের ক্ষেত্রে স্যার শিক্ষা প্রতিষ্ঠান বা একটা প্রতিষ্ঠান কিভাবে আসলে স্যার দায়িত্ব পালন করতে পারে বা ভূমিকা পালন করতে পারে আপনি মনে করেন স্যার? আম, এটা চমৎকার কথা এবং চমৎকার প্রশ্ন অবশ্য। আমি আজকে শিক্ষার্থীকে পড়াচ্ছিলাম যে আমাদের একটা নবম দশম শ্রেণীর একটা পাঠ্য রয়েছে বই পড়া প্রবন্ধে, যে আমাদের বর্তমান যে শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা পদ্ধতি নিয়ে কিন্তু এখানে সমস্যার কথা বলা হচ্ছে, যে আমরা যেভাবে এখন পড়াশোনা করছি, আমাদের শিক্ষা পদ্ধতির ঠিক উল্টো টান, উল্টো পদ্ধতি চলছে। মানে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা এমনটাই রে, শিক্ষার্থীদের সারাক্ষণ তাদের পাঠ্য বই ব্যস্ত রাখছে। ফলে যে এর পাশাপাশি তারা যে একটু সাহিত্য চর্চা করবে, বা সঙ্গীত চর্চা করবে, গান বাজনা করবে, সেটিতে কিন্তু তারা সুযোগই পাচ্ছে না।
কেননা আমাদের শিক্ষা পদ্ধতি এমনটাই হয়ে গেছে যে আমাদের ফলাফল নির্ভর, যে আমরা কে কত বেশি গোল্ডেন এ প্লাস পাচ্ছি, এ প্লাস পাচ্ছি। বাবা মারাও সেদিকে ঝুঁকে যাচ্ছে, তারা স্কুল শেষ করে আবার কোচিং সেন্টারে যাচ্ছে, সেখান থেকে প্রাইভেট পড়ছে। ফলে সে যে একটু সাহিত্য চর্চার জন্য সময়টুকু পাবে, সেই সময়টুকু সে পাচ্ছে না। দেখা যাচ্ছে যে এই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই সাহিত্য চর্চার ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। সেই অগ্রণী ভূমিকার জায়গা থেকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন সরে এসেছে। বাধ্য হয়ে কিন্তু সরকার, একবারে যে হচ্ছে না তা নয়, বাধ্য হয়ে কিন্তু সরকার এখন প্রতি বছরে সময়ের বিভিন্ন সময়ে বিভিন্ন দিবসগুলোতে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা রাখছে, এবং শিক্ষা সপ্তাহ থেকে শুরু করে বিভিন্ন দিবসগুলোর যে গান বাজনা, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, বিতর্ক, এগুলোর আয়োজন করে থাকছে। কেননা শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও আর্থিক সংকটের কারণে স্বেচ্ছায় এই প্রতিযোগিতাগুলো আয়োজন করতে পারছে না। তখন বাধ্য হয়ে সরকার এই কাজগুলো করে যাচ্ছে শিক্ষার্থীদের মাধ্যমে সৃজনশীল প্রতিভা বিকাশের জন্য। শিক্ষার্থীদের এই সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো অংশগ্রহণ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রণী ভূমিকা রয়েছে, এবং এখান থেকে কিন্তু আমাদের সাহিত্য চর্চার সূচনা হতে পারে। বিভিন্ন স্কুল কলেজগুলোতে যে ম্যাগাজিন গুলো বের করা হচ্ছে, প্রকাশনা গুলো বের করা হচ্ছে, দেওয়াল পত্রিকার কথা আমরা বলতে পারি, দেয়ালিকার কথা বলতে পারি। এখানে কিন্তু শিক্ষার্থীরা তাদের বিভিন্ন ধরনের কবিতা, স্বরচিত কবিতা, গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, ছবি আঁকাগুলো প্রকাশ করছে। এর মাধ্যমে কিন্তু তার হাতে খড়ি হচ্ছে। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠান থেকেই কিন্তু সাহিত্য চর্চা শুরু হতে পারে, অন্তত আমরা বর্তমান যুগের প্রেক্ষাপটে বলতে পারি। স্যার আমি আপনার কাছে আপনার এই প্রশ্ন মানে আপনার বর্ণনার হিসেবে যদি আমি ধরে নিই স্যার, যে আমরা যারা আসলে যেগুলো শহর অঞ্চলের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তারা কিন্তু স্যার এই যে সুবিধাগুলো কিছুটা হলেও দেওয়ার চেষ্টা করছে স্যার। আমি যদি একটু রুট লেভেলে যদি একটু আর একটু ভিতরে চলে যায়, একটু গ্রামাঞ্চলে যদি চিন্তা করি স্যার, যে তাদের সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু স্যার, তারা কি স্যার আসলে সুযোগ সুবিধা পাচ্ছে যে তাদের একটা লেখা, যেমন আমাদের মতো যারা আসলেই আমরা যারা সুযোগ পেয়েছি স্বনামধন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল সন্তানেরা বা শিক্ষার্থীরা পড়াশোনা করছে, তারা কিন্তু একটা সুযোগ পাচ্ছে যে তাদের লেখা বা প্রবন্ধ কিংবা তাদের কবিতা ছড়া বছরে কোনো একটা সময় আহ প্রকাশিত হচ্ছে স্যার। কিন্তু আমরা যারা গ্রামের যে স্কুল কলেজগুলো আছে স্যার, যেটা প্রাইমারি হোক বা সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি হোক স্যার, সে সকল শিক্ষার্থীরা কি স্যার আদৌ স্যার এটা পাচ্ছে নাকি তারা বঞ্চিত হচ্ছে স্যার? আমি যদি একদম সোজাসুজি বলতে চাই যে তারা কি আসলেই স্যার সেই সুযোগটা পাচ্ছে বা সেই সুযোগটা না, কি তাদের ছিল? বৈষম্য তো অবশ্যই আছে, বৈষম্য তো অবশ্যই হচ্ছে। বৈষম্য হচ্ছে অবশ্যই, এটা আমি অবশ্যই মানবো যে তারা শহরে স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চেয়ে গ্রামের স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাহিত্য চর্চার দিক থেকে একটু পিছিয়ে আছে। এটির ক্ষেত্রে একটা কারণ হতে পারে যে গ্রামে সেই সুযোগ সুবিধাটা খুব কম সাহিত্য চর্চার ক্ষেত্রে। শিল্পকলা একাডেমি থেকে শুরু করেন যে সঙ্গীত শিক্ষার জায়গা, নৃত্য শেখার জায়গা, তারপরে হচ্ছে চিত্রাঙ্কনের জায়গাগুলো খুব কম আছে। কিন্তু শহরে আমরা দেখি যে যেখানে সেখানে এই সব সাংস্কৃতিক চর্চার জন্য অনেকগুলো কেন্দ্র রয়েছে, প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, শেখার অনেক মাধ্যম রয়েছে। কিন্তু গ্রামে সেটি অনেক অভাব রয়েছে। এই কারণে গ্রামের শিক্ষার্থীরা কিন্তু পিছিয়ে আছে। পিছিয়ে থাকলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে গ্রাম থেকে অনেক ভালো ভালো শিল্পী, ভালো ভালো শিক্ষার্থীরা কিন্তু উঠে আসছে। তারা বিভিন্ন যে কম্পিটিশন গুলো হচ্ছে, আপনি দেখবেন যে বাংলাদেশে যে সবচেয়ে বড় শিশু পুরস্কার প্রতিযোগিতা হয় এবং যেটি রাষ্ট্রপতি পুরস্কার দিয়ে থাকেন, এখানে দেখা যাচ্ছে যে গ্রামের সেই অজপাড়াগের শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা কিন্তু পুরস্কৃত হচ্ছে, পুরস্কার পাচ্ছে। তখন কিন্তু শহরের স্কুলকে এর শিক্ষার্থীদের সঙ্গে তারা ফাইট করে, লড়াই করে, প্রতিযোগিতা করে কিন্তু তারা পুরস্কারটা নিচ্ছে। সুতরাং গ্রামেও যে হচ্ছে না এমনটা নয়, তবে তুলনামূলকভাবে গ্রামের শিক্ষার্থীরা একটু পিছিয়ে আছে, এটা মানতে হবে। এজন্য আমাদের যারা একটু উৎসাহী আছেন, সংশ্লিষ্ট শিক্ষক যারা আছেন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আছেন, এবং সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার, তারপরে উপজেলা নির্বাহী অফিসার, সর্বোপরি সরকারে আরো জোরালো উদ্যোগের প্রয়োজন আছে। জি স্যার, আমি এটাই আসলে এই যে এটার অপেক্ষায় ছিলাম। আমিও ভাবছিলাম যে এই কথাটাই আপনি হয়তো আপনার মুখে শুনবো,
যে যেমনটা স্যার, যে আসলে যেমন উদ্যোগী এবং উদ্যমী মানুষ আসলে বা দরকার, যেমন আমাদের সাহিত্য চর্চা হচ্ছে, আমাদের বিতর্ক চলছে, আমাদের প্রতিষ্ঠানে যা চলছে সেটা কিন্তু স্যার যে সমমনা, অর্থাৎ আহ, আমরা যারা, আমি যদি নাম উল্লেখ না করে যদি বলি যে তাদের মতো মানুষরাই কিন্তু শিক্ষার্থীদেরকে সামনে নিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার কি মনে হয়, আপনার কি মনে হয় স্যার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে এরকম উৎসাহী বা এরকম ব্যাকগ্রাউন্ড ওয়ালা বা মানে তাদের কর্মক্ষেত্রে মানে তাদের এরকম কাজে সম্পৃক্ততা থাকা উচিত ছিল বলে আপনার মনে হয় কিনা স্যার? তার মানে আমি বলতে চাচ্ছি যে আহ, শিক্ষার্থী মানে শিক্ষকরা উৎসাহী কিনা এই ব্যাপারে স্যার, শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার ব্যাপারে। এক্ষেত্রে কিন্তু শিক্ষকদের অবশ্যই উৎসাহী থাকা দরকার। জি স্যার। এবং একজন শিক্ষকই কিন্তু পারেন যে শিক্ষার্থীর মধ্যে সুপ্ত প্রতিভাগুলো বিকশিত করতে। এবং আহ, কিছুদিন আগেও যখন খুব জঙ্গি হামলা শুরু হলো সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে, তখন কিন্তু সরকার একটা পর্যায়ে যে সিদ্ধান্ত নিলেন যে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো বাধ্যতামূলক করা হবে, সংস্কৃতি চর্চা বাধ্যতামূলক করা হবে এবং যে নীতিমালা করা হলো। এবং তার পরপরই দেখা গেল যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতি বিষয়ক শিক্ষক নিয়োগ দেওয়ার একটা পরিকল্পনা করা হলো, যে একজন শিক্ষক থাকবেন যিনি সংস্কৃতি চর্চা, সাহিত্য চর্চাগুলোর জন্য শিক্ষার্থীদের সাহায্য করবে সবসময়। এবং বিভিন্ন স্কুলগুলোতে ক্লাব থাকবে, বিভিন্ন ধরনের ক্লাবগুলো থাকবে, ক্লাবের মাধ্যমে তারা বিতর্ক, কবিতা, উপস্থাপনা, গান, নাচ এগুলো শিখবে। এবং দেখা যায় যে বরাবরই প্রত্যেকটা স্কুল কলেজগুলোতে, এবং আমি নিজেও এটার শিকার, যে বাংলা শিক্ষকদের উপর দায়িত্বটা মোটামুটি পড়ে এই এই জিনিসগুলো করার জন্য, সাহিত্য চর্চার জন্য। কারণ বাংলার শিক্ষকরা বাংলা সাহিত্য, সংস্কৃতি এই বিষয়গুলো পড়াশোনা করে থাকেন। ফলে দেখা যায় যে পাঠদানের পাশাপাশি এই সাহিত্য চর্চাগুলো আমাদের চালিয়ে যেতে হয়। তবে এই ক্ষেত্রে আপনি যেটি বললেন যে আহ, শিক্ষকদের থেকে স্বপ্রণোদিত হতে হয়, মানে একজন উৎসাহী শিক্ষক স্বপ্নযোগ্য, থাকা জি স্যার। দরকার। উৎসাহী শিক্ষক। হ্যাঁ, জি স্যার। শিক্ষক থাকা দরকার এবং প্রতিষ্ঠান বাকিটা সাহায্য করবে। ফলে দেখা যায় যে শিক্ষার্থীদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটা ভূমিকা সুযোগ পালন থাকে, করে এখন। সম্ভব। জি স্যার, ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আমরা আরেকবার আপনার আপনার আজকের যে কবিতার আজকে আসর, সেই কবিতার আসর স্যার, হ্যাঁ, পরবর্তী যে আপনার উপস্থাপনা, পরবর্তী যে আবৃত্তি, আমরা স্যার আমরা সেই কবিতায় চলে যাবো স্যার, এবং সেটি আপনার জি, পছন্দের অবশ্যই, কবিতা হবে। অবশ্যই, অবশ্যই আমি কবিতা অবশ্যই শোনাবো। আমি জানি না আপনাকে বেশিক্ষণ সময় দিতে পারবো কিনা, ব্যস্ততার স্যার মধ্যে আমরা যাচ্ছেন। আমরা আমরা শেষ করে ফেলবো স্যার, কিছুক্ষণের মধ্যে শেষ করে জি, ফেলবো। আসলে দর্শক আচ্ছা, শ্রোতা ঠিক বন্ধুদের আছে। এই যে আপনার স্যার, আমি আপনার এই কবিতা আবৃত্তি শুরুর মাঝে আমি আপনাকে একটা আপনার একটা মতামত এসেছে আপনার আপনার সম্পর্কে, খুব সুন্দর একটি বিষয় উপস্থাপন করেছেন আপনি। এটাতে দর্শক শ্রোতা বন্ধু যারা শুনছেন আমাদেরকে, তারা কিন্তু স্যার আসলেই প্রশংসা করছেন যে এখনকার যেই প্রোগ্রাম হয় স্যার, আপনি দেখবেন স্যার বেশিরভাগ প্রোগ্রাম কিন্তু যে মাসে 20,000 টাকা কিভাবে ইনকাম করবেন, ব্যবসার 101টা বুদ্ধি, সংক্ষিপ্ত বুদ্ধি শিখিয়ে দেয়। তো এই যে একটা একটা পুঁজিবাদী ব্যবস্থার বিভিন্ন প্রোগ্রাম থেকে বের হয়ে আমরা যে স্যার সাহিত্য চর্চা নিয়ে কথা বলছি, আমরা যে স্যার আবৃত্তি নিয়ে কথা বলছি, এটাতে কিন্তু দর্শক শ্রোতা বন্ধু এরা কিন্তু ইনারা কিন্তু বেশ উৎসাহ দিচ্ছেন এবং তারা কিন্তু এটাতে বেশ ভালোভাবে তারা দেখছেন। স্যার আপনাকে ধন্যবাদ স্যার, আমরা শুনবো আপনার আবৃত্তি স্যার। আমরা আচ্ছা, আমি পরপর দুটি রোমান্টিক কবিতা করেছি, এবার একটা আমি দেশপ্রেমমূলক, দেশাত্মবোধক কবিতা করব। এই অবশ্যই স্যার। কবিতাটিও আমার খুব প্রিয় কবিতা। কবি হচ্ছেন আবু হেনা মুস্তফা কামালের ছবি কবিতা। জি স্যার। উম, আপনাদের সবার জন্য উদার আমন্ত্রণ, ছবির মতো দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহরী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিং এর বিনিময়ে যা পাবেন, ডালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া, তার তুলনায় শিশু দোষ। আসুন, ছবির মতো দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাছে পাবেন না। বস্তুত শিল্প মানে নকল নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ, এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশোদ্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর দীর্ঘ 9টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখন অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন।
ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনেই ব্যবহার করতেন কখনো, শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন, এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার, এর ভেতরে একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। ধন্যবাদ স্যার। আসলেই মানে হয় না যে ছন্দে লুকিয়ে যায়, মানে ছন্দে বিমোহিত হওয়া যে জিনিসটা বলে, যে আবৃত্তি জিনিসটা কিন্তু আমার মনে হয় যে এভাবেই মানুষের মন কাড়ে। যে মানুষের যে কথা বলা একই, ওই যে বললাম যে স্যার যে একই জিনিস আমি যখন পড়বো আমার কাছে সেটা হয়তো শ্রুতিকটু মনে হবে কিংবা সেটা বর্ণনা মনে হবে, কিন্তু একই জিনিস আপনি পড়ছেন আপনার কাছে কিন্তু আপনি যখন পড়ছেন সেটা কিন্তু কানে কিন্তু অন্যরকম করে বাজছে। স্যার আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। আমরা স্যার ছোট্ট আপনার যদি স্যার ভবিষ্যৎ আমরা অনুষ্ঠান আপনার, আমি জানি আপনি স্যার অত্যন্ত ব্যস্ত এবং আপনি অসুস্থতা সত্ত্বেও, আমি অসুস্থ আপনি জানি, অসুস্থতা সত্ত্বেও আপনি আমাকে সময় দিয়েছেন, এজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। এবং আমার মনে হয় যে দর্শক শ্রোতা বন্ধু কিন্তু আজকের এই প্রোগ্রামটির মাধ্যমে তারা কিন্তু আমার মনে হয় যে একজন বিশেষ মানুষকে তাদের হয়তো আপনার ক্ষেত্রে আপনি আগে থেকে পূর্ব পরিচিত ছিলেন, কিন্তু আমার মনে হয় যে আরো কিছু আপনার আপনার কিছু শ্রোতা, আপনার কিছু প্রিয় মুখ হিসেবে আপনি আরো আমার কিছু আমার যারা কর্মক্ষেত্র বা আমার যারা বন্ধু লিস্টে আছে তাদের কাছেও কিন্তু আপনি পৌঁছে গেলেন। এজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আপনার অসুস্থতা, ব্যস্ততা এই সকল কিছু সরিয়ে রেখে আপনি আমার ডাকে আমার মতো এই ক্ষুদ্র মানুষটার, আমি আসলে বয়সে আপনার অনেক ছোট এবং যোগ্যতার দিক থেকেও আমি অনেক ছোট, কিন্তু এই যে আপনি আমাকে সাড়া দিয়েছেন, আপনি আমার প্রোগ্রামে এসেছেন, এই জন্য আমি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। স্যার আমি যদি শেষের দিকে যদি আমি আপনার কাছে জানতে চাই যে স্যার সাহিত্য বিকাশের ক্ষেত্রে বা এই সাহিত্য চর্চা বিকাশের জন্য শিক্ষার্থীদের কি করণীয়, আর এটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমাদের আসলে কিভাবে ভূমিকা পালন করা উচিত? স্যার আমি একটা প্রশ্ন, একটা মন্তব্য, আমার আসলে মন্তব্য করা ঠিক নয়, তারপর আমি যদি অ্যাড করে দেই স্যার। যেমন আমরা আমাদের সময় দেখেছি স্যার যে আমরা যখন পড়াশোনার পাশাপাশি, যেমনটা আপনি বললেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা এখন ফলাফল নির্ভর, আমরা ফলাফলের দিকে বেশি ঝুঁকে গেছি। তা আমি যখন আসলে সাহিত্য চর্চার দিকে আমি যখন মনোনিবেশ করতাম বা চেষ্টা করতাম যে আমি একটা বাজার থেকে রবীন্দ্রনাথ কিংবা ইকবাল কিংবা হুমায়ুন আহমেদ স্যারের একটা বই কিনে নিয়ে আসি, তখন কিন্তু আমাদের বাসা থেকে আমাদের অভিভাবকদের আমি দেখতাম যে বলতো, যেটা সব ক্ষেত্রে সবার ক্ষেত্রে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতাম যে তুমি আগে টেক্সট বইটা শেষ করো, তোমার টেক্সট বইয়ের গল্পটা কি ভালো করে পড়া হয়েছে কিনা। তো এই এইটা থেকে বের হয়ে আসার জন্য আসলে কি করা উচিত? আহ আমি আপনার যদি আমি যেটা যেটা বললাম কিছুক্ষণ আগে, আমি যেটা বললাম যে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় কিন্তু এটা আপনি যে কথাটা বললেন, এটা কিন্তু আপনার বাবা মার দোষ নয় এবং আমাদের বাবা মার দোষ নয়। এটি বর্তমান শিক্ষা ব্যবস্থার একটা দোষ বা ত্রুটি বা আমরা বলবো। কেননা আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের এতটাই ব্যস্ত রাখছে যে আমরা পাঠ্য বই পড়তেই ব্যস্ত, বা আমাদের বাবা মাদের টার্গেট থাকছে যে আমাদের রেজাল্টটা আমরা ভালো যেন করি, আমাদের পাঠ্য বইয়ের উপর যেন আমরা সবসময় থাকি, সেটা একবার পড়লে আরেকবার পড়ি, আরেকবার পড়ি। অর্থাৎ আমাদের টার্গেটটা হচ্ছে রেজাল্টের দিকে। ফলে কি হচ্ছে, আমরা সাহিত্য চর্চার দিকে ঝুঁকে যেতে পারছি না। আমার শখ থাকলেও, আমার হাতে টাকা থাকলেও আমি একটা বই কিনতে পারছি না। আমি বই কিনলেও সেই বইটা আমি পড়ার সুযোগ পাচ্ছি না, কেননা আমার সারাক্ষণ স্কুলে বা সারাক্ষণ প্রাইভেটে বা সারাক্ষণ কোচিং সেন্টারে ব্যস্ত থাকতে হচ্ছে। আর কিছুক্ষণ আগে আপনি যে প্রশ্নটা করলেন যে আমাদের শিক্ষার্থীদের কিভাবে আমরা সাহিত্য চর্চার দিকে ঝুঁকে দিতে পারি বা টেনে নিয়ে আসতে পারি বা সাহিত্য চর্চার দিকে আমরা উৎসাহী করতে পারি। তো শিক্ষক হিসেবে আমি যে কাজটি করে আসছি সেটা হচ্ছে যে আমার বাংলা পাঠদানের পাশাপাশি আমি তাদেরকে স্বরচিত কবিতা লেখার জন্য আমি প্রতিযোগিতা আয়োজন করি। দেওয়াল পত্রিকায় তাদের দেওয়ালিকা তৈরি করার ব্যবস্থা করি। কোনো একটা পাঠ শেষে সেখানে কর্ম অনুশীলন আছে, সেখানে আমি বলি যে আজকে তোমরা একটা 4টা গ্রুপে ভাগ হয়ে যাবে, আগামী 1 সপ্তাহের মধ্যে একটা দেওয়াল পত্রিকা তৈরি করবা, এখানে তোমাদের স্বরচিত কবিতাগুলো থাকবে কিংবা সংগৃহীত কবিতাগুলো থাকবে। আবার দেখা যায় ক্লাসের মধ্যেই কোনো একটা পাঠ পড়াচ্ছি, যে পাঠটা আমি তাদেরকে উপস্থিত বক্তৃতার আকারে ক্লাসে পড়াচ্ছি এবং তাদেরকে ছোটখাটো পুরস্কার দিচ্ছি। এই যে ছোটখাটো কাজগুলো করা এবং পড়াটাকে আনন্দের সহিত পাঠদান করা, এটা কিন্তু আমরা যে কোনো সাবজেক্টে করতে পারি। এটা আমরা একটা বিজ্ঞানের একটা প্রজেক্ট তৈরি করতে পারি। ফলে যেটা যদি সেই প্রজেক্টের মাধ্যমে তারা কিন্তু একটা সৃজনশীলতা বিকাশ করছে। তো বাংলা ইংলিশের ক্ষেত্রে এটা খুব সহজে করা সম্ভব। এই ছোটখাটো কাজগুলো করলেই কিন্তু আমরা শিক্ষাটাকে একটু বিনোদন বা আনন্দের সঙ্গে পাঠদান করলে কিন্তু আমরা শিক্ষার্থীদের মধ্যে এই যে সুপ্ত প্রতিভাগুলো এইগুলো কিন্তু আমরা বিকশিত করতে পারি, এবং এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক অগ্রণী ভূমিকা পালন করবে, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে।
ধন্যবাদ আপনার চমৎকার মতামত এবং আপনার যে আমরা আসলে কি স্যার আমরা একটা মানুষকে রিফ্লেকশন দেখি যে আসলে তার যে ব্যক্তি অভিজ্ঞতা বা তার যে কর্মপরিধি সেখান থেকে তিনি আসলে তার মতামত উপস্থাপন করেন। তো আমরা কিন্তু আজকের যে আমাদের আলোচনা হলো স্যার, আজকে যে প্রিয়জন পর্বে আপনি যে কথাগুলো বললেন এগুলো কিন্তু স্যার আসলে তো অনেকটা তথ্য নির্ভর এবং আসলে আমরা কিন্তু প্রায়োগিক বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলেছি যে আসলেই সাহিত্য চর্চা বিকশিত হওয়া আসলেই প্রয়োজন। এবং যেমনটা আপনি বললেন স্যার যে আমরা বিজ্ঞানের বিষয়টা যেমন বিজ্ঞান চর্চার মাধ্যমে বা প্রজেক্টের মাধ্যমে করছি, সেখানে আমরা পুরস্কৃত করছি, এভাবে সাহিত্য চর্চাটাকেও যদি আমরা পুরস্কারের আওতায় নিয়ে আসি, আমরা যদি তাদেরকে প্রণোদনা দিই, তাদেরকে যদি উৎসাহ করি, তাহলে কিন্তু স্যার তারা এটার সাথে সম্পৃক্ত হবে। কেননা যেহেতু শিক্ষার্থীরা হচ্ছে মূলত ফলাফল নির্ভর, তারা আসলে ফলাফলটা দেখতে চায়। তারা যখন দেখবে যে আমার লেখাটা একটা বড় একটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, আমার কবিতাটা একটা ভালো জায়গায় যাচ্ছে, তখনই কিন্তু তারা আমার মনে হয় স্যার যে আকৃষ্ট হবে। স্যার আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি স্যার, আপনার যদি বিদায়ের কোনো কবিতা কিংবা আপনার হ্যাঁ, আমি সর্বশেষ একটা কবিতা দিয়ে শেষে আজকের এই একটা প্রোগ্রামটা শেষ করি স্যার। একটা উদাত্ত কণ্ঠের একটা কবিতা আছে, একটা বিদ্রোহী ভাবের স্যার কবিতা আছে, যে কবিতাটা আমার ইন্টারমিডিয়েটে আমি পড়াই, কলেজে কবিতাটা আমি পড়াই। খুব চমৎকার একটা কবিতা এবং আগের থেকে আবৃত্তি করি। যারা আমার লাইভ গুলো দেখছে এবং অনেকে প্রিয়জন আছে যারা শুনছে, তাদের কাছে পরিচিত মনে হতে পারে। এটি আমার আজকের অনুষ্ঠানে শেষ কবিতা আমি করব, আপনি তারপরে কথা বলবেন, সমস্যা নেই। ধন্যবাদ স্যার। নুরুল নুরুল দিনের কথা মনে পড়ে যায়, সৈয়দ শামসুল হকের কবিতা। নীলক্ষ আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ জনপদ লোকালয় আছে ৬৯,০০০। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট, বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নিরক্ষা নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি কোন শব্দ, কিসের প্রপাত। গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হানা দেয় মানুষের বন্ধ দরজায়, এত এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙ্গিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল ১১৯৯ সনে। আবার বাংলার বুঝি পড়ে যায় এমনি, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখেল্লায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে তখন ভেতরে থাকে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। নুরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে আসে। সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। ধন্যবাদ স্যার। স্যার আমি অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আসলে আমার প্রতিটি গায়ের লোম একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে যে আসলেই যে মানুষের উদ্দীপনা, এই সাহিত্যকে দিয়ে কিন্তু স্যার এই বাংলাদেশের সহ স্বাধীনতা যুদ্ধ সহ অনেক ধরনের বিপ্লবী যে যুদ্ধগুলো হয়েছে বা সংগ্রাম হয়েছে, এই সাহিত্যই কিন্তু মূল উপাদান হিসেবে একসময় কাজ করেছে, চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার। আজকের আমি মোহাম্মদ শিহাবুজ্জামান চঞ্চল স্যার, সহকারী শিক্ষক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর, তিনি কর্মরত আছেন। তিনি তার আসলে ব্যস্ততম সময় থেকে এবং তার ব্যস্ততা সত্ত্বেও এবং অসুস্থতা সত্ত্বেও তিনি আমার আজকের এই প্রোগ্রামে অতিথি হয়েছিলেন এবং তিনি খুব চমৎকার প্রাণচঞ্চল ভাবে, এবং তিনি তার নামের সাথে, আমি সবসময় বলি যে স্যার আপনার নামের সাথে কিন্তু আপনার এই যে কর্মচঞ্চলতা এবং একটা হয় না যে মানুষের মধ্যে উদ্দীপনা থাকে, সেই উদ্দীপনা কিন্তু আহ খুব কম মানুষের মধ্যে এখন দেখতে পাওয়া যায়। আমার মনে হয় যে আমরা বয়সে অনেক ইয়াং, কিন্তু দেখা যায় কি যে আমাদের চঞ্চলতা, আমাদের কর্মচঞ্চলতা সেটা কিন্তু অনেক কমে 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 গিয়েছে, কিংবা আমরা আমরা আসলে উৎসাহী না।
তো এরকম একজন মানুষকে, একজন উৎসাহী মানুষকে, যিনি তার চাকরি জীবনে শুরুর সাথে সাথে তিনি শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সম্মানিত হয়েছেন, আমার মনে হয় তিনি একজন গুণী মানুষ হিসেবে তিনি এটা তিনি যোগ্য বলেই তিনি হয়েছেন। এবং তার মতো একজন মানুষকে পেয়ে আমাদের আজকের এই প্রোগ্রামে আমি তাকে উপস্থিত রাখতে পেরে আমি সত্যি আমি নিজেও অনেক গর্বিত, এবং সাথে স্যারকে আমি একটা অনুরোধ করবো, এবং স্যার আশা করি আমাদেরকে যেমনটা কথা দিয়েছেন যে স্যার আমরা বিতর্ক একটা প্রতিযোগিতা আমরা লাইভ করবো, এবং হতে পারে উপস্থিত বক্তৃতা কিংবা বিতর্ক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা যেহেতু স্যারের দীর্ঘ একটা অভিজ্ঞতা আছে বিতর্ক পরিষদের সাথে কাজ করার, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, শুধুমাত্র যে তিনি তার শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেছে এমনটা না, তিনি আন্তঃ স্কুল যে বিতর্ক প্রতিযোগিতাগুলো আছে রংপুর ডিভিশনে, তিনি কিন্তু সেটা মেন্টর হিসেবে কাজ করেছেন, এবং তিনি কিন্তু এটার আয়োজক হিসেবে কাজ করেছেন বিভিন্ন জায়গায়। তো আমি অনুরোধ করবো যে স্যার যেন আমাদের এই সেই প্রোগ্রামেও স্যার উপস্থিত থাকেন। এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যারকে আসলে আমরা অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক কৃতজ্ঞতা দেওয়ার ছাড়া আসলে আমার কাছে এই মুহূর্তে যদিও কিছু নাই, কিন্তু স্যারের প্রতি কৃতজ্ঞতা রইল। এবং স্যারকে আমরা অনুরোধ করবো যে স্যার যখনই সুযোগ পাবেন তখনই যেন তার যে আসলে তিনি যেই জিনিসটা ভিতরে লালন করেন সেটা যেন আমাদের মধ্যে কিছুটা হলেও ছড়িয়ে দেন। তো আশা করি স্যারকে আমরা ভবিষ্যতে সামনে পাবো। স্যার, আপনি যদি কিছু বলে আমরা আপনার কথা দিয়ে শেষ করব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মিরাজ হোসাইন মুন স্যারকে সুন্দর একটি আয়োজনের জন্য, আমাকে অতিথি করে প্রিয়জন আসরে নিয়ে আসার জন্য। জানি না কতটুকু উপস্থাপন করতে পেরেছি, তবে সামনে সুযোগ থাকলে আবারও আমরা কোনো একদিন আবারও দেখা হবে, আবারও আমরা লাইভে যাব, কবিতা হবে, আড্ডা হবে, আরো গল্প হবে, আরো বেশি অতিথি থাকবে। তো অবশ্যই স্যার। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভটি দেখেছেন, কবিতা শুনেছেন, আমাদের আলোচনাগুলো শুনেছেন, সাহিত্য অঙ্কনের আলোচনাগুলো শুনেছেন। আপনাদের মতামত থাকলে সেই মতামতগুলো আপনাদের জানাবেন। তো আবারও আমি মুন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। সকলকে ধন্যবাদ, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে আর কোনো কথা বলবো না। ইনশাল্লাহ এরকম আড্ডা, এরকম গল্প, এরকম প্রিয়জন মানুষ, এরকম প্রিয় মুখ আমাদের এই প্রোগ্রামে আবারও আসবেন, সেই শুভকামনা জানিয়ে এবং সকলের প্রতি আবারও অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকের প্রিয়জন প্রোগ্রামটি এখানে শেষ করছি। সকলকে অনেক ধন্যবাদ।